দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের অধীনে নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে মানুষদের উপর কি দুর্বিষহ অত্যাচার করা হতো সে ব্যাপারে আপনি হয়তো এর আগেও নিশ্চয়ই শুনেছেন। কাউকে জীবন্ত অবস্থায় গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা হতো, তো কাউকে অকারণেই বা ভীষণই ছোট্ট একটা ভুলের কারণে পিটিয়ে মেরে ফেলা হতো। অল টাইম ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বুক ম্যান সার্চ ফর মিনিং বইয়ের লেখক ভিক্টর ফ্র্যাঙ্কলিন সেই নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পেরই কয়েদিদের মধ্যেই একজন ছিলেন, যারা শেষ অবধি বেঁচে থেকে সেখান থেকে ছাড়া পেয়েছিলেন। আজ তারই লেখা এই বই থেকে আমি আপনাকে বলবো যে সেই ভয়াবহ নাৎসি ক্যাম্পে দৈনন্দিন জীবনের সাথে আমাদের এখনকার নর্মাল দৈনন্দিন জীবনের ঠিক কী কী মিল রয়েছে এবং সেই জীবন সমস্যার সমাধান কী। তো চলুন শুরু করা যাক। সেই সময় সবাই এটা জানতেন যে নাৎসি ক্যাম্পে মানুষদের উপর কি ভীষণ অত্যাচার করা হয়। তবু যখন কোনো কয়েদিকে নাৎসি ক্যাম্পে ট্রান্সফার করার জন্য গাড়িতে তোলা হতো, তখন সেই কয়েদি মনে মনে আশা করত তার জন্য পরিস্থিতি হয়তো অতটাও খারাপ হবে না যতটা সে অন্যদের মুখে গল্প শুনেছে। তার জন্য সব কিছু আলাদা হবে। প্রথম দিন কলেজ বা অফিসে জয়েন করার আগে বাসে বা ট্রেনে ওঠার সময় বা একটা রিলেশনশিপের শুরুতে আমাদের মনের মধ্যেও ঠিক এই একই আশার আলো কাজ করে। ছোটবেলা থেকে আমরা শুনে আসি যে বড় হওয়ার সাথে সাথে জীবন কেমন কঠিন ও জটিল হয়ে ওঠে। তবু সেদিন আমাদের সবার মনেই একটা আশার আলো থাকে যে হয়তো আমার জন্য সব কিছু আলাদা হবে। কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছানোর পর কয়েদিদের দুটো লাইনে ভাগ করে দাঁড় করিয়ে দেওয়া হতো, যার মধ্যে একটা লাইনে সবাইকে ইমিডিয়েটলি গ্যাস চেম্বারে পাঠিয়ে মেরে ফেলা হতো, আর অন্য লাইনের কয়েদিদের দিয়ে কঠোর পরিশ্রম করানোর কাজে লাগানো হতো। যদিও যারা লাইনে দাঁড়িয়ে থাকতো তারা কেউই জানতো না যে কোন লাইনটার কী পরিণতি হতে চলেছে। সব কয়েদিরাই মনে মনে আশা করত তারা যে লাইনটায় দাঁড়িয়ে আছে সেই লাইনটার পরিণতি নিশ্চয়ই ভালো কিছু হবে। জীবনে চলার জন্য যে মানুষ বা যে পথটাকে আমরা বেছে নিই তার পরিণতি কী হতে চলেছে তা আমরা কেউই নিশ্চিতভাবে বলতে পারি না। তবু যেটা আমরা বেছে নিই সেটার পরিণতি নিশ্চয়ই ভালো কিছু হবে, এই আশাই আমরা করে থাকি। কনসেন্ট্রেশন ক্যাম্পে পৌঁছানোর পর অন্যান্য কয়েদিদের উপর অমানসিক অত্যাচার, ছোট্ট ছোট্ট ভুলের জন্য বেধড়ক মার, এসব দেখে যে সমস্ত কয়েদিরা একটু মানসিকভাবে দুর্বল থাকতো তারা ভয়ে পাগলের মতো হয়ে উঠত। কিছুদিন পর তাদের মধ্যে অনেকেই এই ভয়াবহতা থেকে মুক্তির পথ হিসেবে স্বেচ্ছায় কাঁটাতারে হাত দিয়ে ইলেকট্রিক শক খেয়ে সুইসাইড করাকে বেছে নিত। কলেজ বা অফিসে জয়েন করার বা রিলেশনশিপে কয়েক মাস বা কয়েক বছর পেরোনোর পর পরিস্থিতির জটিলতা ও কঠিনতা যখন অসম্ভবভাবে বেড়ে ওঠে, তখন ঠিক কনসেন্ট্রেশন ক্যাম্পের কয়েদিদের মতোই মানসিকভাবে দুর্বল আমাদের মধ্যে কিছু মানুষ এর হাত থেকে মুক্তি হিসেবে সুইসাইডকে বেছে নেয়। কনসেন্ট্রেশন ক্যাম্পের ভয়াবহতাকে মেনে নিয়ে এরপর যে সমস্ত কয়েদিরা বেঁচে থাকতেন তাদের মধ্যে থেকে সমস্ত মানবিক অনুভূতি যেমন ভালোবাসা, দয়া, এগুলো সব হারিয়ে যেত। এবং বিষয়টা হলো এই মানবিক অনুভূতিগুলো হারিয়ে যাওয়াটাই সেই পরিস্থিতির মোকাবিলা করার জন্য তাদের জন্য একটা ঢাল হিসেবে কাজ করত। সমস্ত মানবিক অনুভূতি মুছে গিয়ে শুধুমাত্র পাশবিক অনুভূতি তাদের হৃদয়ে বেঁচে থাকায় তারা সবসময় শুধু বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন, যেমন খাদ্য, বস্ত্র, এগুলো জোগাড় করার চিন্তায় সারাক্ষণ মগ্ন থাকতে পারত। ফর এক্সাম্পল, একসময় যখন ক্যাম্পে টাইফাস রোগ ছড়িয়ে পড়ায় প্রচুর কয়েদির একসঙ্গে মৃত্যু ঘটে, তখন অন্যান্য কয়েদিরা সেই মৃতদেহগুলো দেখে চোখের জল ফেলার বদলে সেই মৃতদেহগুলো থেকে জুতো, জামা, খাবার, এই সমস্ত জিনিস কুড়িয়ে নেওয়া নিয়ে নিজেদের মধ্যে কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। একইভাবে জীবনের জটিলতা ও কঠিনতাকে মেনে নিয়ে আমাদের মধ্যে যারা বেঁচে থাকার সিদ্ধান্ত নিই তাদের মধ্যে থেকেও আস্তে আস্তে ভালোবাসা, দয়া, এই জাতীয় মানবিক অনুভূতিগুলো হারিয়ে যেতে শুরু করে। আর তার পরিবর্তে সারাক্ষণ শুধু বেঁচে থাকার জন্য যেটুকু দরকার, যেমন আরও টাকা, আরও ক্ষমতা, এই সমস্ত চিন্তায় আমরা মগ্ন হয়ে থাকি, যার ফলে স্বাভাবিক আমাদের মধ্যেও একই রকম পাশবিকতা জন্ম নেয়। একজন অত্যন্ত গরিব যার কাছে 100 টাকা মানে অনেক মূল্যবান, অন্যদিকে একজন ধনী মানুষ যার কাছে হয়তো 100 কেন 10,000 টাকাও অতটা জরুরি না, সেই মানুষটাও সুযোগ পেলে সেই গরিব মানুষটার কাছ থেকে সেই 100 টাকা ছিনিয়ে নিতে দ্বিধাবোধ করে না। যে সমস্ত কয়েদিরা শেষ পর্যন্ত বেঁচে থেকে ছাড়া পেয়েছিল তাদের মধ্যে অনেকেই ছাড়া পাওয়ার পরও নর্মালভাবে আর জীবনযাপন করতে পারেননি, কারণ বাড়ি ফিরে তাদের মধ্যে অনেকেই দেখতে পায় তাদের পরিবার, বন্ধুবান্ধব কেউই আর বেঁচে নেই, এমনকি তাদের শহরেরই আর কোনো অস্তিত্ব নেই। বা যদি পরিবারের কেউ বেঁচেও থাকতো তবু তারা তাদের পরিবারের কাছ থেকে যে সহানুভূতি পাওয়ার আশা করে বাড়ি ফিরত সেটা তারা কখনোই পেত না, কারণ তাদের পরিবারের লোকেদের মতে তারাও র্যাশনিং, বম্বিং, এই জাতীয় কষ্টগুলো সহ্য করে বেঁচেছিলেন।
তাই কনসেন্ট্রেশন ক্যাম্পের কয়েদি হওয়ায় বিশেষ সহানুভূতি পাওয়া প্রয়োজন বলে তারা মনে করতেন না। ফলে নিজের প্রাপ্য সহানুভূতি না পাওয়ায় বাড়ি ফিরে আসা কনসেন্ট্রেশন ক্যাম্পের কয়েদিদের মধ্যে প্রতিশোধের হিংসা জেগে উঠত। যেমন অনেকে এই ক্যাম্পের গার্ডদের হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠতেন। কাজ থেকে বাড়ি ফেরার পর বউ ছেলে মেয়ে যদি সেবা শুশ্রূষা না করে তাদের নিজেদের সমস্যার কথা বলতে শুরু করে, তখন অনেকেই তাদের প্রাপ্য সহানুভূতি না পাওয়ায় একই রকম হিংস্র হয়ে ওঠেন। চাকরি জীবনে প্রতিটা মুহূর্তে রিটায়ারমেন্টের দিন গুনতে গুনতে বয়সকালে রিটায়ারমেন্টের পরও তারা সেই মন খুলে হাসতে বা ভালোবাসতে ভুলে যান। কিন্তু এই কনসেন্ট্রেশন ক্যাম্পে যারা শেষ অবধি বেঁচে ছিল, তাদের মধ্যে কিছু এরকম কয়েদি ছিল যারা ভালোবাসা, দয়া এই সমস্ত মানবিক অনুভূতিগুলোকেই পাথেয় করে সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও জীবনের মানে খুঁজে নিতে সফল হয়েছিল। আর এই কয়েদিরাই শুরু থেকে শেষ অবধি এবং মুক্তি পাওয়ার পরও একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে মানবিকতার সাথে জীবন কাটাতে পেরেছিল। ফর এক্সাম্পল, প্রচণ্ড ঠান্ডায় একটা ছেঁড়া কাপড় পরিয়ে রেখে তাদেরকে দিয়ে যখন কঠোর পরিশ্রম করানো হতো, তখন কেউ কেউ মনে মনে কল্পনায় তার প্রিয় মানুষটার সাথে কথোপকথন চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে বেঁচে থাকত। কেউ কেউ নিজের সামান্য খাবারটুকু অন্য কেউ, যার সেই খাবারটা তার থেকেও বেশি দরকার, তার সাথে ভাগ করে নিয়ে জীবনের মানে খুঁজে পেত। কেউ কেউ সূর্যোদয়, সূর্যাস্ত, ফুল ফোটা, পাখিদের গান গাওয়া এরকম প্রতিদিনকার প্রাকৃতিক ঘটনার মধ্যে সৌন্দর্য খুঁজে নিয়ে সেটা উপভোগ করে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে নিত। অনেক সময় মাত্র 30 মিনিটের লাঞ্চ ব্রেকে কয়েকজন দল বেঁধে এক জায়গায় হয়ে নাচ গান হাসি ঠাট্টা করার মধ্যে দিয়ে জীবনে বেঁচে থাকার মানে খুঁজে নিত। স্কুলে 30 মিনিটের টিফিন টাইমে বন্ধুদের সাথে খেলার আনন্দ আমাদের মধ্যে 6 ঘন্টা ধরে একের পর এক ক্লাস করার অত্যাচার সহ্য করার ক্ষমতা এনে দেয়। কলেজ বা অফিসে সেই মানুষটার সাথে কথা বলতে পারা বা সামান্য চোখের সামনে দেখতে পাওয়ার আনন্দটা আমাদের মধ্যে সারা দিনের অত্যাচার সহ্য করার ক্ষমতা এনে দেয়। প্রিয়জনদের সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে পারার আনন্দ আমাদের সারা জীবনের জন্য প্রতিদিনের অত্যাচার সহ্য করার ক্ষমতা এনে দেয়। কিন্তু একটু লক্ষ্য করলেই আপনিও বুঝতে পারবেন, এই যে আনন্দ যেখান থেকে আমরা লড়াই করার শক্তি পাই, সেই আনন্দের উৎস কিন্তু ভালোবাসা, দয়া এই ধরনের মানবিক অনুভূতিগুলোই। তাই জীবনের জটিলতা বা কঠিনতার সামনে হার মেনে যদি আমরা এই মানবিক অনুভূতিগুলোকেই জলাঞ্জলি দিয়ে দিই, তাহলে কিন্তু এই কঠোরতার মধ্যেও একজন প্রকৃত মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য যে শক্তি দরকার সেটা আমরা সম্পূর্ণ হারিয়ে ফেলি। ফলে হয় স্বেচ্ছামৃত্যু অথবা পাশবিকভাবে জীবনযাপন করা ছাড়া আর কোনো উপায় বেঁচে থাকে না। জীবন আপনার উপর যতই অত্যাচার করুক, যতই কঠিন পরিস্থিতিতে নিয়ে এসে ফেলুক, আপনার সব কিছু কেড়ে নিতে পারলেও যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ অবধি আপনার কাছ থেকে একটা জিনিস কেউ কোনোদিনও ছিনিয়ে নিতে পারবে না। আর সেটা হলো আপনি নিজের মনের ভিতর যে কোনো পরিস্থিতির ব্যাপারে কী মানে বেছে নেবেন সেটা বেছে নেওয়ার স্বাধীনতা। জীবন প্রকৃতপক্ষে অর্থহীন, আর সেই কারণেই প্রতি মুহূর্তে আপনার কাছে স্বাধীনতা থাকে নিজের ইচ্ছা মতো জীবনের অর্থ বেছে নেওয়ার। আর এটাই জীবনের প্রকৃত সৌন্দর্য। আপনি চাইলে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ভিক্টর ফ্র্যাঙ্কলিনের লেখা ম্যানস সার্চ ফর মিনিং বইটি কিনে পড়তে পারেন। আশা করি ভিডিওটা আপনার মন ছুঁয়ে যাবে এবং আপনার ভিতরের মনুষ্যত্ববোধকে আরও তীব্রভাবে জাগিয়ে তুলবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।